অনেকক্ষণ চুমাইলো, যখন আমার 2টা বাজলো তখন আমি অফিসে এসে পড়লাম। আমার লাস্ট কথা আপনার কাছে, আমার যে সিউ ছিল মনিরুল ইসলাম, আমার যে দরখাস্তটা অজ্ঞাত মামলা লেখছে, উনি কি অপরাধের সাথে জড়িত থাকতে পারে? আমার ওনাকে সন্দেহ হয়। উনি ওই দিন রাত্রে কই ছিল? এই ক্যানবোর্ডের সিউ উনি কই ছিল? ওই রাত্রে কই ছিল উনি? 9টায় আছে, 6টার সময় বার হইছে, আর উনি 9টার সময় বাসায় আছে। উনি তখন বাসাত কেউ ছিল না, ওনার ফ্যামিলি বাসায় ছিল না। আমার কথা হইলো এটা। তারপরে কি হলো তনুর সাথে আপনার? পরে পরে শেষ মানে বিদায়টা পরে কি হলো? শেষ বিদায় কি, এরপরে আমি অফিসে আইসা বললাম ওই দিনই 20 তারিখ 20 মার্চ আমি 2টা বাজে অফিসে আসলাম। ও আমার সাথে তো বাটাত খাইলো, আমি অফিসে আইসা বললাম। এরপর তো বাসায় গেলাম, পর শুনলাম বাসায় নাই। তারপরে ওইখান থেকে তুলে আনলাম, আইনা সিএমএস নিয়ে গেলাম। সিএমএস এর ডাক্তার আপনাদেরকে কোনো কিছু বলতো কখনো যে কেউ তাকে? হ্যাঁ বলছে, বলছে ওই যে জিউসির বউ, কমান্ডারের বউ বলছে দেখাই দিব, কেমনে থাকবো, ঠেট দিছে। বললাম না আপনাকে আগে দিয়ে বললাম, আগে তো ঠেট দিছে, কেমনে থাকবি তোরা, আমি দেখাই দিব। এই জিউসির বউ কথা তাহলে আর কথা আছে কোনো? এই আমার কাছে পিবিআই প্রধান আছেন, তিনার সময়ে এসে এই মামলাটা আবার নতুন করে কিছুটা ঝাঁকুনি দিয়েছে। আমরা জানি না সেটা কতদূর যেতে পারবেন, তবে তদন্তের সাথে কেউ একজন আছেন, তার কাছ থেকে আমার শোনা যে এই ফাইলটা নিয়ে ওনারা যদি নাকি কোনোদিন অফিস থেকে এই ফাইলটা নিয়ে বের হয়েছে, কারোর সাথে কথা বলবে, কারোর বক্তব্য নিবে, এই খবর সাথে সাথে ডিজিএফআই এর কাছে চলে যায় এবং ডিজিএফআই এটার ব্যাপারে অ্যাকশন নেয় এবং তারা এটার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করছে সবকিছু তাদেরকে করতে হবে। এমনকি যখন তনু হত্যাকাণ্ডের সময় সিআইডির এই ইয়েগুলো, পুলিশ কিন্তু তখন চেয়েছিল এটার বিচারটা হোক। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায়, সেনাবাহিনীর এদেরকে সিআইডি অফিসে চেয়েছিল জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীর কথা হচ্ছে সিআইডি কে আসতে হবে ক্যান্টনমেন্টে, কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তখন আবার সেনাবাহিনীর বড় অফিসাররা পাশে দাঁড়িয়ে আছেন। কি প্রশ্ন করেন, কার ব্যাপারে প্রশ্ন করেন সেটা জানতে চায়। সিআইডি অফিসার বলেছেন যে আমরা আপনাদের সামনে প্রশ্ন করব না, বলছে প্রশ্ন করতে হবে। কে কে আসামি হবে, কাকে কাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে সেটা সিআইডি একটা তালিকা করেছিল। সেনাবাহিনী সেই তালিকা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে দেয়নি। এবং এটার এই যে গেল কিছুদিন আগে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার ছিলেন ডক্টর নাজমুল করিম, এই নাজমুল করিম সাহেব এটার সবচাইতে বেশি করেছেন। কাকাও এই বিষয়টা আমাকে বলছিলেন যে নাজমুল করিমের সাথে সেনাবাহিনীর যেই কিছু ঘটনা আপনি বলেছিলেন, এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে না তো আর ইয়ার লগে, এই নাজমুল করিমের লগে। নাজমুল করিম কুমিল্লা থেকে এই ইয়ে করে পাঠাইছি। এই নাজমুল করিমই জানবো। নাজমুল করিম যখন লাশটা তুলতে গেল, পরে লাশটা তুলতে গেল 7 দিন পর আমাকে নাজমুল করিম স্যারে আমাকে দেখাইলো যে আপনি একটু দেখেন আপনার মেয়ের কি অবস্থা। তারা নাকি বোর্ড জুতা দিয়া পাড়াইয়া আমার মেয়েরকে মারছে, মেডিসিন দিয়া, এরপরে বোর্ড দিয়া পাড়াইয়া। তারা আমার মেয়ের যদি এমনি মারা যাইতো তাহলে বোর্ডের ফাড়া করতে আইলো আমার মেয়ের শরীরে। আর মানুষ একটা 19 বছরের একটা মেয়েকে এমনি এমনি ধাপ করে মারা যাবে নাকি? তার শারীরিক নির্যাতনের চিহ্ন থাকবে গায়ে। না না, এটা তারা বিশ্বাস করে না। এটা সেনাবাহিনী, ওই 16 সালে যে সেনাবাহিনী ছিল ওরা না মারছে, এখন যারা আছে তারা কি মারছে নাকি, এটা তারা বিশ্বাসও করে না। আমি কোন দেশে বাস করি। আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা যে অতি দ্রুত করে উনি, নাইলে আমি কি করব আমি নিজেও জানি না। রাজা 10 বছর। আর এনায়তুল্লাহর ছেলে জিউসি এনায়তুল্লাহর ছেলে সাভারে আছে, তারা জিজ্ঞাসাবাদ করা হোক কে কে জড়িত আছে। আর ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবও জিজ্ঞাসাবাদ করতে হবে, উনি ছিল তখন এখানে। আর ক্যানবোর্ডের সিউ মনিরুল ইসলাম, উনি আমার যে দরখাস্তটা উনি ভুল লেখছে। আমার দরখাস্ত আমি লিখবো না,
আমি না লিখিয়া উনি ওই অফিস থেকে লেখাইয়া টাইপ করাইয়া আমার নিয়ে সই আনছে। একটু কি আমি জানি? আমার এটা পড়ায়ও নাই, আমার শোনায়ও নাই। পরে শুনি যে এটা অজ্ঞাত মামলা তারা দিয়ে রাখছে। এই আমি এটা সত্য বিচার চাই। যদি দেশবাসী পুরো বিশ্ব বিচারটা চায়, এখনো চায়, আমিও চাই যে ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক। যাক, আমি এই ঘটনাটা নিয়ে বহুদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার পরিবারের একজন সদস্য, তার সাথে কথা বলেছি। সেটা ২০০০ সম্ভবত ২০-২১ এই সময়ে। তখন তাদের পরিবারের অবস্থাটা ছিল, আমার নাম শোনার পরে সাথে, সাথে মানে একটা ভয়ংকর অবস্থা, যে মনে হয় আজরাইলের নাম শুনেছে, যে আমার সাথে উনারা কথা বলেছেন। এইটা যদি উনার বক্তব্যটা ছিল এরকম যে, ভাই আমাদের পরিবারের প্রতিজনের ফোন তারা ট্র্যাক করে রেখেছে। কার সাথে কথা বলি, কে বাসায় আসে, আমরা কোথায় যাই, সবকিছু সেনাবাহিনী এটা দেখভাল করত। এবং আমি ফোন করার পরে তখন, ভাই আমরা এখন কথা বলতে পারবো না। খুব খারাপ অবস্থা, ভয়ংকর অবস্থা। এটা নিয়ে কোনো করেন না। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন না। এরকম একটা পরিস্থিতি ছিল তাদের উপরে। তো সেই পরিস্থিতি থেকে এখন কথা বলার সুযোগ এসেছে, এবং আমার বিশ্বাস যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তনুর বাবাও তার কাছে বিচার চেয়েছেন। তিনার কাছে অনুরোধ যে সেনাবাহিনীর যেই কালপিট, যারা হত্যাকারী, খুনি, চাঁদাবাজ, গুমকারী, এই ধরনের সেনাবাহিনী বাংলাদেশের পুরো সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে না। যদি আমাদের এই কথাটা সত্যি হয় যে না, সেনাবাহিনী তাদেরকে রিপ্রেজেন্ট করে না, তাহলে সেনাবাহিনীকে এই ধরনের খুনি, এই জিওসি যিনি মেজর জেনারেল এনায়েতুল্লাহ, তার ছেলে এখনো চাকরিতে আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার স্ত্রী কোথায় আছে? এবং এনায়েতুল্লাহ, আমি যতটুকু জানি, সে এখনো দেশে আছেন। এনায়েতের বক্তব্য আমার কাছে রেকর্ড করা আছে। ওই সময়ের কয়েকজন পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা আছে। আমি নেক্সট কয়েকদিনে আপনাদেরকে কয়েকজনের বক্তব্য আমি আলাদাভাবে শোনাবো। সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে পুলিশকে কিভাবে ভয় ভীতি দেখিয়ে তারপরে সেনাবাহিনী এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দিয়েছেন। তো কাকা, তনুর মাকে কিছু বলবেন? খালাম্মা কিছু বলতে চান? তনুর আম্মা অসুস্থ। আচ্ছা, এই না উনি পাশের থেকে কথা বলছেন, তো যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না, উনি শুনছে, ওই শুয়ে রয়েছে, শুনছে। এই জি, তো এখন আমরা আমার, কোনো জি বলেন। আমরা কোনো সুস্থ না, অসুস্থ। আমার মেরুদণ্ড অপারেশন। এই এখনো আমার ঠের দেয়, এখনো ভালো আচরণ করে নাই কেউ। আর কি বলবো আপনার কাছে? শেষ দিন কাকা, এই যে মানে তনুর সাথে আপনার যে শেষ দেখাটা হলো, ওই দিন সে বাসা থেকে বের হওয়ার সময় ওই সময়ের স্মৃতিটা কি মনে করতে পারেন? হ্যাঁ, ওই সময় আমরা একসাথে ভাত খাইছি, আমার মেয়ে আর আমি একসাথে ভাত খাইছি। খাওয়ার পর বাবা বাবা খালি খাই চুমায়, খালি চুমায় আমার। মা তুমি এমন করতেছো কেন, চুমাইতেছো কেন, খাই কি? বাবা ভাল লাগে না আমার, কেন যে আপনার চুমাইতে মন চায়।